দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। গত কয়েক সপ্তাহ ক্রিকেট বিশ্ব যেন এক ওলট পালট হয়ে গেছে একটা নামকে কেন্দ্র করে, মুস্তাফিজুর রহমান। আইপিএলে থেকে হঠাৎ মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং তার রেস ধরে ভারতের মাটিতে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং সর্বশেষ বিপিএল বয়কটের যে ডাক, এ যেন একটা একটা অভূতপূর্ব একটা সংকটের মধ্যে বাংলাদেশ ক্রিকেট পড়েছে। তো একটা প্রশ্ন আছে যে এই সংকট কি কেবল খালি মাঠের সিদ্ধান্ত কিনা, কিংবা এর পেছনে রাজনীতিটা কতটা কাজ করছে। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বিষয় আমরা দিয়েছি খেলার রাজনীতি, রাজনীতির খেলা। দুজন আলোচক আছে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন জিয়া সাইবার ফোর্সের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ হাসান মাহবুব এবং আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিয়াসত আজিম। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনায় যাব। আমি রিয়াসত আজিম, আপনাকে একদম শেষ সংবাদ শিরোনাম দিয়ে প্রশ্নটা করতে চাই যে যদি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ক্ষমা চান তাহলে কালই মাঠে ফিরতে রাজি ক্রিকেটাররা। এর মধ্যে আমরা দেখলাম যে বিপিএল একদম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আমার কাছে একটু সিদ্ধান্ত যে সমস্যাটা কি, আমি এর এই যে শিরোনামটা আছে এর মধ্যে কি সমস্যা সমাধানের একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি, নাকি এই সমস্যা আরো ঘনীভূত হচ্ছে? সমস্যা সমাধানের রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সেই রাস্তায় আসলে যাদের হাঁটতে হবে বা যাকে হাঁটতে হবে তিনি অনেকটা হুইল চেয়ারে বসে আছেন। তিনি বলছেন আমি এটা একদম স্ট্যাটিক সিচুয়েশনে আছি, আমি এখান থেকে চড়বো না। যেই ইস্যুটা নিয়ে এই মুহূর্তে আটকে আছে ক্ষমা চাওয়া বলতে কিন্তু ক্ষমা চাওয়া না রিজন ভাই। আমি জাস্ট ক্রিকেট বোর্ড থেকেই মাত্র আসলাম, আপনাদের ট্রান্সপোর্ট আমাকে এখানে নিয়ে এসেছে। এবং ইন্টারেস্টিংলি ক্রিকেটাররা যেই ক্ষমা চাওয়ার কথা বলেছে সেটা হচ্ছে যেভাবে তাদেরকে নিন্দা করা হয়েছে ঠিক একইভাবে ক্ষমা চাইতে হবে। নিন্দা করা হয়েছে কি, নিশ্চয়ই মুশফিকুর রহিমকে ডেকে বা অন্য ক্রিকেটারদেরকে ডেকে কানে মুখে বলে নাই যে আসলে তোমরা খারাপ যখন খেলো তখন টাকাটা ফেরত দাও না কেন। এটা বলেছে প্রকাশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেমিসেসে বলেছে, দাঁড়িয়ে বলেছে, 50টা মিডিয়ার সামনে বলেছে, আপনার চ্যানেলও ছিল সেখানটায়। সো যেভাবে আসলে ইনসাল্ট করা হয়েছে ঠিক একইভাবে হচ্ছে অ্যাপোলজি চাইতে হবে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য ডিমান্ড অফ দ্য ক্রিকেটার। তারা চায় সেভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং মিস্টার নাজমুলের হচ্ছে স্টান্সটা যে আমরা হচ্ছে এরকম একটা ঘরে বসে যে ঠিক আছে সরি বলতেছে আমরা সরি বলে দিলাম, কিন্তু এই স্টান্সকে ক্রিকেটাররা অ্যাকসেপ্ট করছে না। ক্রিকেটাররা খুবই ক্লিয়ার কাট যে যেভাবে তিনি ইনসাল্ট করেছেন ঠিক একইভাবে ক্ষমা চাইলে এবং তার বিরুদ্ধে তাকে অপসারণের যে প্রসেসটা শুরু করেছে বা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক, সেটা যদি অব্যাহত থাকে তাহলে দে আর উইলিং টু কাম ব্যাক টু দ্য ফিল্ড। যদি এই অবস্থা হয় তাহলে এটাকে ইগো সমস্যা শেষ পর্যন্ত মিস্টার নাজমুলের ইগো সমস্যা এই ক্ষেত্রে, কারণ ক্রিকেটাররা তো ছাড় দিলেন। ক্রিকেটাররা কি বলেছিলেন যে তিনি পদত্যাগ করা না পর্যন্ত তারা মাঠে ফিরবেন না। এখন সেখান থেকে সরে এসে ক্রিকেটাররা বলছেন যে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন যেভাবে প্রকাশ্যে ইনসাল্ট করেছেন। ইগো দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইগো দেখাচ্ছে মিস্টার নাজমুল। এখন জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। সেটা হচ্ছে একদিকে হচ্ছে আপনার মিস্টার নাজমুল, ইউ হ্যাভ টু চুজ হিম। যদি আপনি তাকে চুজ করেন তাহলে আপনি বাকি ক্রিকেটকে চুজ করছেন না। আপনি কি একজন ব্যক্তির জন্য ফুল ক্রিকেটকে চুজ করবেন কি করবেন না, এই চুজ করার কিন্তু দায়িত্বটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তাদের কোর্টে বল। ক্রিকেটাররা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, ধরেন আমি আপনার সম্পর্কে বাজে কথা বললাম বা ভাইয়ের সম্পর্কে বাজে কথা বললাম, অনেক বাজে কথা বললাম মিডিয়ায় গিয়ে। এখন এই বাজে কথা বলার পূর্বাপর ঘটনাটা কি ছিল? আপনারা কি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলেছেন নাকি বলেন নাই? আপনারা যদি আমার ব্যাপারে কোনো কমেন্ট না করেন, আমি যদি হাওয়ার থেকে এসে আপনাদেরকে ইনসাল্ট করি, ডেফিনেটলি এটা একটা ভয়ঙ্কর অফেন্স। আপনি ন্যাশনাল হিরোদের নিয়ে বলছেন, কিন্তু আপনারা যদি আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলেন, সেটা মিডিয়ায় আসে, সেটার রেসপন্সে যদি আমি বাজে কথা বলি, সেটা আপনি ভ্যালিডেট করতে পারেন। ক্রিকেটাররা তো কখনোই নাজমুল সম্পর্কে কোনো কথাই বলে নাই কোথাও। নাজমুল ইসলাম নিজে এসেই গতকালকে নিজেই স্বপ্ররোচিত হয়ে তিনি নেগেটিভ কথা বলেছেন। সো ইটস হিজ রেসপন্সিবিলিটি। আচ্ছা, এখানে একটু আপনার কাছে একটু আসতে চাই প্রকৌশল মোহাম্মদ হাসান মাহবুব। একটু রাজনীতি নিয়ে যদি বলছি যে খেলার রাজনীতি, রাজনীতির খেলা, আমি খেলার মধ্যে যে রাজনীতি, যে বিভিন্ন বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিবিদরা পরিচালক হয়ে আসছেন বা তারা এখানে আসছেন, এটি কি শেষ পর্যন্ত খেলার জন্য ভালো হচ্ছে, নাকি যে এই রাজনীতিবিদরা আসার পরে আসলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে? আমরা এই যদি সর্বশেষ পরিস্থিতি আমাদের দেশে, আমি যদি একদম সরাসরি একটা উদাহরণ দিই, আমাদের দেশে নর্মালি কি হয়, স্কুল কলেজে যখন আপনি পড়েছেন, আমিও যখন পড়েছি, আমার বাবা মা সবসময় চাইতো যে আমি বড় হয়ে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা অন্য কোনো একটা ভালো প্রফেশনে যাব। আমি অফকোর্স শিওর আমাদের এখানে আজিম রিয়াসত ভাই আছেন, ওনার বাবা মা নিশ্চয়ই চাননি কখনো, বা ওনাকে বলেনি তুমি রাজনীতিবিদ হও, বা আপনার বাবা মাও বলেনি আপনি রাজনীতিবিদ হন, বা আমার বাবা মাও বলে নাই অনেস্টলি সেইম রাজনীতিবিদ হন। তো আমাদের ইচ্ছাটা কি থাকে, যে আমাদের ইচ্ছাটা থাকে যে আমি রাজনীতিবিদ হলাম,
সরি, আমি হচ্ছে পড়ালেখা শেষ করলাম, ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করলাম, তারপর আমি একটা ভালো দেখে একটা জব করলাম, সেটা বিসিএস হতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট জব হতে পারে, যে কোনো হতে পারে। তারপর আমি কি করলাম, একটা সুন্দর থেকে একটা বিয়ে করলাম, ঠিক আছে। তো বিয়ে করার পর আমি একটা বাড়ি করলাম, সুন্দর থেকে বিয়ে করলাম, বাড়ির সামনে একটা লন আছে, সেই লনের মধ্যে আমি বসে নিউজ পেপার খুলে বলতেছি দেশটা রসাতলে গেল। আপনি আমাকে বলেন, আমার কি সেই কোনো রাইটস আছে বাংলাদেশের গঠনে বা দেশ গঠনে? আমার কোনো ভূমিকাই নাই, কিন্তু আমি আছি শুধু সমালোচনা করতে। আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। একজন রাজনীতিবিদ, একজন প্রকৃত রাজনীতিবিদ, আপনি দেখবেন 1947-এর কথা বলেন, দেশভাগের সময় বলেন, বা তার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন, বা 52 বলেন, বা 71 বলেন, আমাদের হচ্ছে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, রিসেন্টলি 24-এর জুলাই অভ্যুত্থান বলেন, সব ক্ষেত্রেই দেখবেন রাজনীতিবিদদের কিন্তু একটা অপরিসীম ভূমিকা রয়েছে, রাইট? রাজনীতিবিদদের ডাকেই কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু একত্রিত হয়েছি। এই রাজনীতিবিদরা যখন এরা কি করবে, এরা শুধু একটা দেশকে এগিয়ে নিয়ে যাবে তা না, এরা প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট যে এজেন্ডা আছে দেশের স্বার্থে যেভাবে পরিচালনা করবে, সেটা যদি দেশের স্বার্থে হয়, সেই সকল রাজনীতিবিদদের আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমাদের যে কোনো বোর্ডে হোক, সেটা ক্রিকেট বোর্ড হতে পারে, ফুটবলে হইতে পারে, যারা একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিবে এবং তার আন্ডারে যারা থাকবে তারা সেই জিনিসটা মেনে চলবে। আমি মনে করি এটা অবশ্যই আমাদের সকল কিছুর জন্য অবশ্যই একটি পজিটিভ দিক, কারণ তারাই দেশকে নেতৃত্ব দিচ্ছে। আমার যদি লিডার, যদি আমি যদি না জানি যে ওটা কি বলে, একজন যে জাহাজের নাবিক আছে তিনি এক ধরনের ডিরেকশন দিবেন, যার 40, 35, 20, 25 বছর এক্সপিরিয়েন্স রয়েছে, আর একজন নিউ কামার আছেন, তার ডিরেকশন আর এই ডিরেকশন মধ্যে আকাশ পাতাল আচ্ছা, এখানে যদি আপনি পরিচালক নাজমুল যেভাবে বক্তব্য দিয়েছেন ক্রিকেটারদের নিয়ে, এটা কি আপনি একমত? না, আমি একমত নয়। কেন একমত হব? তার কারণটা হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশ আমরা যে আন্দোলন করছি আইসিসির বিরুদ্ধে, কেন করতেছি? তার মূল কারণটা হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমানকে ক্রিকেটারদের লিড করছে। আমরা একজন ক্রিকেটারের পিছনে সারা বাংলাদেশ যখন ঐক্যবদ্ধ, তখন এই ধরনের মন্তব্য সত্যিকার অর্থ বলতে কি সম্পূর্ণ মানে অপ্রাসঙ্গিক এবং ইম্যাচুর। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি, যে আপনি মুস্তাফিজের ডিগনিটি ইজ ইকুয়াল টু বাংলাদেশের ডিগনিটি, রাইট? মুস্তাফিজকে অপমান করা হয়েছে, মুস্তাফিজকে যে অপমান করা হয়েছে, মুস্তাফিজকে কি কোনো খারাপ কথা বলা হয়েছে? মুস্তাফিজকে অপমান করা হয়েছে, প্রকাশ্যে কি বলা হয়েছে যে মুস্তাফিজ এখানে টাকার জন্য আসছে, আমরা টাকা দিব না? মুস্তাফিজকে অপমান করা হয়েছে, এখানটা কি বলা হয়েছে যে মুস্তাফিজ কেন ভারত থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে নিয়ে যাবে? বলা হয় নাই, কোনো প্রকাশ্যে কোনো কিছু বলা হয়নি, বাট অপমান করা হয়েছে, এটা আমরা বুঝি। কিন্তু মুস্তাফিজকে অপমান যখন করলো বাইরের কেউ, আপনি অ্যাক্টিভ হয়ে গেলেন, আর বাংলাদেশের সকল ক্রিকেটারদেরকে, প্রত্যেকে এক একটা মুস্তাফিজ, আমার দেশের একজন ক্রিকেট বোর্ডের নির্বাচিত ডাইরেক্টর, যদিও ইলেকশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, রাতের আধারে কিভাবে হয়েছে সেটা আমরা জানি, তিনি যখন সকল ক্রিকেটারদের অপমান করলেন, তখন ওই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপারলি রেসপন্স করতে পারে না। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার, একজন মুস্তাফিজকে যখন অপমান করা হলো, তখন আমরা একাট্টা হয়ে গেলাম। অথচ বাংলাদেশের বাকি শত শত মুস্তাফিজ, সকল ক্রিকেটারই তো মুস্তাফিজ, এখানে তো মুস্তাফিজ বলতেই বাংলাদেশ, তাদেরকে ক্রিকেট বোর্ডের চেয়ারে বসে থাকা, যেই ক্রিকেট বোর্ডের নাম, অর্থ, যশ সবকিছু ক্রিকেটারদের কারণেই হয়েছে। এবং মিস্টার নাজমুল কিন্তু ভলিবল ফেডারেশন ইলেকশন করতে যাননি, ক্রিকেটে গেছেন, কারণ তিনি জানেন মধুটা ওখানটায় রয়েছে, এক্সপোজার ওখানটায় রয়েছে। ফাউল কথা কিন্তু বাংলাদেশের পিছিয়ে পড়া অন্য কোনো স্পোর্টস নিয়ে তিনি বলেন নাই, ক্রিকেট নিয়ে বলেছেন, কারণ তিনি জানেন ক্যামেরাগুলো ক্রিকেট নিয়ে বললেই আসলে তার সুন্দর মুখমণ্ডলটাকে দেখাবে। সো এই তিনি যখন এতগুলো মুস্তাফিজকে অপমান করলেন, ঠিক তখন আমরা হচ্ছে এখানটায় ডিসিশন নিতে পারি না, তখন তাকে আমরা পদ থেকে বাধ্য করতে পারি না, তখন তার বিরুদ্ধে আমরা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন প্রপারলি এখন পর্যন্ত নিতে পারি না। খুবই দুঃখজনক। মুস্তাফিজ শিশুতে যখন গোটা জাতিতে একটা এক হয়ে গেছে, সংহতি প্রকাশ করেছিল, সেই সময় এসে বোর্ডের একজন তামিম ইকবালকে ভারতের চল বললো, এবং এটা দিয়ে একটা বিভাজন তৈরি হয়ে গেল, মানে পপুলিস্ট অপিনিয়ন দেওয়ার চেষ্টা করা। মানে আপনি যদি এখন, আমি যদি আপনাকে বলি কোনো একটা আপনার প্রসঙ্গ টেনে যে আপনি তো ভাই, আপনি কিন্তু ভারতের দালাল, আপনি যদি আমাকে বলেন রিয়াসাদ আপনি কিন্তু ভারতের হয়ে ব্রোকারি করেন, পাবলিক না এগুলো খায়। তো মিস্টার নাজমুল যতটুকু ভদ্র, তার থেকে বেশি চতুর, কোন জায়গায় কোন কথাটা কিভাবে বললে তিনি ওই ভাইবসটা পাবেন, আলোচনায় থাকতে পারবেন। একজন ডাইরেক্টর হয়েছেন মোটামুটি ধরেন 3 মাসের মতো হয়ে গেছে, বাংলাদেশের কোনো মিডিয়া ইনক্লুডিং ইয়োর্স, কোনো মিডিয়া তার কোনো একটা সিঙ্গেল ইন্টারভিউ করে নাই। কেন করে নাই? আপনার মিডিয়া, আপনার ক্যামেরা পার্সন, আপনার রিপোর্টার, আপনার প্ল্যান কার পেছনে ছোটে? যিনি ভ্যালু অ্যাড করে কোনো একটা জায়গায়, উনি কোনো জায়গায় কোনো ভ্যালু অ্যাড করার মতো কেউ না করেন নাই, তার একটা সিঙ্গেল ইন্টারভিউ কোথাও নেই প্রপারলি।
সো সেই ব্যক্তি আজকে বাংলাদেশের হট টপিকে পরিণত হয়েছেন কিভাবে? কারণ উনি ওই যে যেই টপিকটাকে ধরতে হয় সেই টপিকটা তিনি ধরেছেন, এবং সেই টপিকে তিনি ভারতের দালাল। এরপরে যদি এখন যদি মানে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো থাকতো তখন বলতো পাকিস্তানের দালাল, অথবা বলতো ও রাজাকার। এই তো আমাদের যেভাবে আমরা ট্যাগিং করে একজন মানুষকে ছোট করি এবং নিজে হিরো হওয়ার চেষ্টা করি, তিনি এটার বাইরে না। আমিনুল ইসলাম বুলবুল তো সভাপতি আসলে তার দায়িত্বটা কিভাবে পালন করছেন? সভাপতি দায়িত্ব পালন করছেন। আজকে যখন প্রেস কনফারেন্সটা হয়েছে অফিসিয়ালি, সেই প্রেস কনফারেন্সে মোহাম্মদ মিঠুন, প্রেসিডেন্ট অফ দ্য কোঅপ, তিনি বলেছেন যে এত ঘটনা ঘটার পরেও তাদের এটুকু মানে কি বলবো মানে দে আর নট দ্যাট মাচ ফরচুনেট যে আমিনুল ইসলাম বুলবুল একটা কল করে বলেছে ঘটনা কি ঘটেছে। আজকে যদি ক্রিকেটারদের গালে চর পড়ে তার এই বক্তব্যের মাধ্যমে যে ক্রিকেটাররা কি করেছে বাংলাদেশের জন্য, যেটাই করেছে যাই হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট যেখানেই যাক না কেন এটা ক্রিকেটারই করেছে। বোর্ড ডাইরেক্টররা কি মাঠে গিয়ে খেলেছে? সাংবাদিকরা খেলেছে? দর্শকরা খেলেছে? ক্রিকেটাররাই খেলেছে। এই প্রশ্ন যখন করে যে ক্রিকেটাররা বিভিন্ন জায়গায় যায়, তারা ফেলিওর হয়ে আসে, তাদের তো টাকা ফেরত চাই না, এই চটটা বিসিবি প্রেসিডেন্টের গালে উপরে, এটা থেকে ফিল করতে হবে। এটা আমরা বলে বোঝাতে পারবো না যে ভাই ব্যথা করে কিনা। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই, একটু রাজনীতি নিয়ে যদি বলি, যে একটা ঘটনা ঘটলো যেখানে বলছিলাম যে ভারতের আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এই ঘটনার প্রতিবাদে পুরো বাংলাদেশ কিন্তু এক হয়ে গিয়েছিল এবং তার এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল। এই সময় এমন একটি ঘটনা বাংলাদেশের ক্রিকেটকে একদম তছনছ করে দিচ্ছে, একটা বিপিএল এর মতো খেলা স্থগিত হয়ে যেতে যাচ্ছে। মানে এইখানে কি আপনি শুধু খেলার দিকটাই দেখতে পাচ্ছেন নাকি সূক্ষ্ম রাজনীতিও দেখতে? না দেখেন ভাই, এখানে আমাদেরকে আগেই বুঝতে হবে যে এই ঘটনা কিন্তু এখন শুরু হয় নাই। মোস্তাফিজকে বাদ দেওয়া এটা কিন্তু এখনকার ঘটনা না। আমাকে দেখতে হবে যে ইন্ডিয়ার যে বাংলাদেশে আসার যে শিডিউল ছিল সেটা কিন্তু তারা কিন্তু স্থগিত করছে। তারা আসবে না, তারা আসবে না। তার মানে এটা দেখা যাচ্ছে তারা কিন্তু এটাকে প্রি প্ল্যাট। ভারত যেটা চাচ্ছিল, আমার যতটুকু যেটা মনে হয়েছে, দেখেন ভারতে আমি বলবো ইন্ডিয়া হেড ল্যাব বলে একটা প্রতিষ্ঠান আছে। এরা একটা জরিপ করেছে যে 2025 সালে ভারতে আপনার রেসিজমের যে ব্যাপারটা সেটা মানে মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। আমি প্রিন্ট মিডিয়া দেখি, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো দেখি, আর ভারতেরগুলোও দেখি। ওদের যে শব্দ চয়ন, ওদের যে ভাষাগত যে আক্রমণাত্মক, আমাদের কোনো মিডিয়া, আমি লিখে দিতে পারবো, কোনো মিডিয়া এই ধরনের কথা বলে না, একদমই না। ভারতকে নিয়ে কখনোই এরকম বাজে কথা আমরা কিন্তু বলে বলি না। দেখেন ওদের দেশে কিন্তু আপনার পেহলু খান, তারপর হচ্ছে আকলাককে একদম দিনে দুপুরে হচ্ছে গিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, রাইট? তো তখন কিন্তু বাংলাদেশের যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল তারা কিন্তু মানে কোনো প্রতিবাদ জানায়নি। আপনার মনে আছে ভাই, আমাদের এই যে বিসিবির যিনি সভাপতি ছিলেন আমাদের কামাল সাহেব, জি মোস্তফা কামাল সাহেব, আইসিসির একটা ইভেন্টে ওনাকে পুরস্কার দেওয়ার কথা ছিল, একদমই হ্যাঁ, মনে ছিল? সেখানে শ্রীনিবাসনের সাথে তার শ্রীনিবাসনের সাথে তাকে 2015 আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, যেটা মেলবোর্নের ফাইনাল, রাইট, তাকে কিন্তু পুরস্কার দিতে দেওয়া হয় নাই। তখন কি বাংলাদেশ হিউমিলেট হয় নাই? অবশ্যই হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যেন পররাষ্ট্রনীতির কারণে সেই সময়ে আমরা কিন্তু কিছু বলি নাই, আমরা কিন্তু কোনো স্টেপস নেই নাই। এইবারের দৃশ্যপটটা ভিন্ন। দেখেন আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই তো, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। কিন্তু তার মানে এই না যে আমি আমার ভাই ডিগনিটি স্যাক্রিফাইস এটা তো করতে আসি নাই। ঠিক আছে, এখন ভারতে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট আমরা যখন এটাকে কনসার্ন করেছি, তখন কিন্তু তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে এটা শুরু হয়েছে কিন্তু পেঁয়াজ রপ্তানির মাধ্যমে। পেঁয়াজ দিবে না আমাদের দেশে, তাদের দেশে পেঁয়াজ কিন্তু এখন রাস্তায় পচে পচে শেষ হয়ে যাচ্ছে। কারণ মোস্তাফিজকে তারা বাদ দিয়েছে। কেন দিয়েছে? কারণ ভারতের 2-3 জন ধর্মগুরু তারা একদম প্রকাশ্যে বলেছে, আমি একদম স্পেসিফিক্যালি বলেই দিই, শিবসেনা বলেছে বাংলাদেশের খেলোয়াড়দের বহনকারী বিমানকে তারা ইন্ডিয়াতে নামতে দিবে না। এর চেয়ে বড় থ্রেট আর কি হইতে পারে? এরপরেও যদি আমরা কি বলবো, আপনি দেখেন এই যে আমার প্রশ্নটা যে এই ঘটনার প্রতিবাদ তো বাংলাদেশ করেছে, বাংলাদেশে সবাই করছে এই ঘটনার প্রতিবাদ। সেখানে নিজেদের প্রতিবাদে এই ঘটনাকে কেন্দ্র নিজেদের মধ্যে যে একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে গেল, এখানে আমি বলছি আপনি কোন রাজনীতি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভিতরে? ভাই এখানে নাকি শুধু আপনি দেখতে পাচ্ছেন দুজনের ইগো? বা না, এখানে রাজনীতির চেয়ে রিয়াসত ভাই সঠিক হচ্ছে, এখানে ইগো প্রবলেম বেশি। আচ্ছা, মানে ইগো তো রয়েছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটা হচ্ছে যে মানে আপনি না ক্রিকেটারদের সাথে সবকিছু করতে পারেন, এই যে একটা লাইসেন্স,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডাইরেক্টর এত বড় কাজটা করতে পেরেছে, এত বাজে কথা বলতে পেরেছে, কন্টিনিউয়াসলি এখনো বলছে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন না, এই যে গার্ডসটা দেখাতে পারছে, তার মানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সেই কনফিডেন্সটা দিয়েছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু এগেইনস্ট দ্য ক্রিকেটার্স। আদারওয়াইজ তো এটা হতো না। আপনার অফিসে যদি এরকম একটা ঘটনা ঘটে, আপনার অফিস ডিসিপ্লিনারি অ্যাকশন দুটো নিবে, একটা হচ্ছে প্রকাশ্যে তাকে ক্ষমা চাওয়াবে অথবা তাকে এখান থেকে বের করে দিবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনস্টিটিউশনে কথা বলে, ফারুক আহমেদকে যখন 24 ঘন্টার মধ্যে সভাপতি থেকে বিসিবির থেকে আউট হয়ে গেল, করতে পারে একজন নর্মাল ডিরেক্টর, এই ডিরেক্টরের নামও হচ্ছে 3 দিন 4 দিন 7 দিন আগে কেউ জানতো না, তাকে আপনি তার এগেইনস্টে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন না, যেখানটা এত এক্সাম্পলস রয়েছে। আপনি আপনার ক্রিকেটার সবাইকে মানে ইনসাল্ট করে ক্রিকেট বন্ধ রেখে হলেও তাকে আপনি রাখতে চান, এটা তো ভাই কোয়াইট ইললজিক্যাল। সিনিয়র ক্রিকেটাররা কি এখানে কোনো অবস্থা নিতে পারতেন? আমি একটু অ্যাড করি ভাই, দেখেন ওনার যে স্টেটমেন্টটা আছে, ভাই যেটা বললো, দেখেন আপনি একটা দোকান তৈরি করছেন, দোকানের মধ্যে কোনো প্রোডাক্ট নাই, আপনি সেই দোকান চলবে? বাংলাদেশের আপনি একটা গেমস দেখান, বাংলাদেশের আমাদের 18 কোটি মানুষ না, সেই হিসেবে আমাদের অলিম্পিকে এখন পর্যন্ত 100টা পদক পাওয়া উচিত, পাইছি আমরা? একটাও পাই নাই। আমরা তো করতে যাই, একমাত্র ক্রিকেটাররাই কিন্তু আমাদেরকে কিন্তু বিশ্বের দরবারে পরিচিত করতে পারছে, রাইট? আপনি তো তাদের অবদানকে অস্বীকার করতে পারেন না। তারা যদি কোনো কিছু দাবি জানায়, সেটা পক্ষে তো আপনি যুক্তি সহকারে করতে দাবি জানানো শুধু না, মানে সবচেয়ে বড় ব্যাপার অতর্কিতে আক্রমণ হয়েছে, আক্রমণ করা হয়েছে তাদেরকে। ক্রিকেটাররা তো তার ব্যাপারে কখনো কোনো কিছুই বলে নাই, কেউ দেখাতে পারবে না। হুদাই আপনি মাঝখানে আসলেন, এসে হচ্ছে এখান থেকে আপনি দাঁড়িয়ে আপনি ধরেন তারেক রহমানকে গালিগালাজ শুরু করে দিলেন ক্রিকেট নিয়ে আলোচনায়। এক্সাম্পল এটা কি ভাই? এটা তো হিরো হতে চান, আপনি আলোচনায় থাকতে চান। ক্রিকেটাররা যদি কিছু বলতো তার প্রেক্ষিতে আপনি বলতেন, এটা লজিক্যাল হতো। কিন্তু আপনি ফ্রম নো হোয়ার আপনি আকাশ থেকে এসে আপনি বলা শুরু করে দিলেন, গালিগালাজ শুরু করে দিলেন, টাকা কাটবেন, এটা করবেন। ভাই আপনি যে বিভিন্ন দেশে যান, আপনি যে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন, সেই টাকাটা কি আপনি বাসার থেকে নিয়ে আসেন? পৈতৃক সম্পত্তি আপনার। বাংলাদেশের ক্রিকেটাররা খেলে, আবারও ক্লিয়ার করি যে বাংলাদেশ সরকার কিন্তু ক্রিকেট বোর্ডের এই কোটি কোটি টাকা দেয় না। ক্রিকেটাররা খেলে, এন্ডোর্সমেন্ট হয়, আইসিসি থেকে বাংলাদেশ টাকা পায়, সেটাও ক্রিকেটারদের দলের পারফরমেন্সের কারণে, র্যাঙ্কিং এর কারণে। ওই যে এখানটায় আমরা দেখি না রবি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনগুলো দেখি, সেগুলো ওই ক্রিকেটার বোর্ড ডাইরেক্টররা কিন্তু পাঞ্জাবের মধ্যে হচ্ছে গ্রামীণ ফোন লিখে মাঠে যায় না, এবং সেটার জন্য তাদের ওই ভ্যালুটাও নেই, ওটা ক্রিকেটারদেরই করতে হয়। নারী ক্রিকেটার, আন্ডা বাচ্চা ক্রিকেটার, বড় ক্রিকেটার, ছোট ক্রিকেটার সবাই সেটা করে। সেই টাকায় আপনি বিদেশে গেলে $400 নেন, $400, প্রায় 50,000 টাকা। আপনি 5 স্টারে থাকেন, আপনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন, সেই আপনি ক্রিকেটারদের টাকা কাটবেন। মানে কেমন না ব্যাপারটা হয়ে গেল? ক্রিকেট খারাপ করলে তাদেরও টাকা ফেরত দেওয়া উচিত, তাহলে যদি ক্রিকেটার মানে ক্রিকেটাররা তো নিজেরা আয় করে সেই টাকার দিয়ে ম্যাচ ফি নেয়, বেতন নেয়, খারাপ করলে তাদের টাকায় তারা ক্রিকেট খেলে খারাপ করছে। কিন্তু ইনারা তো কোনো কিছু, এদের তো অবদান নাই কোনো। এদের অবদানটা কি? ফিনান্সিয়ালি আপনি হিসাব করলে ফিনান্সিয়ালি তাদের অবদানটা কি? প্রকৌশলী মোহাম্মদ হাসান মাহবুব, আপনাকে একটু জানতে চাই আবার ট্যাগিং নিয়ে, যে তামিম ইকবালকে বলা হচ্ছে ভারতের চর, এবং এই ট্যাগিং এর ক্রিকেটের পর্যন্ত চলে গেছে, যে আমরা চিন্তা করছি না যে একজন তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের ঠিক কোন জায়গায় আছে, তার মতো মানুষকে যখন এরকম ট্যাগিং দেওয়া হয়, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? খুবই জঘন্য ব্যাপার। দেখেন, ট্যাগিং এর ব্যাপারটা কিন্তু আমাদের রক্তের সাথে জড়িত আছে। ব্রিটিশরা কিন্তু বাংলাদেশে এই উপমহাদেশে আসার পর কিন্তু এই ট্যাগিংটাই করছে, যে আমরা উঁচু তোমরা নিচু, ও হিন্দু এ মুসলমান। এই জিনিসটার মাধ্যমেই কিন্তু আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, আমাদের এই উপমহাদেশটাকে খণ্ডিত বিখণ্ডিত করছে, আমাদের মধ্যে ঝামেলা করছে। সেম জিনিসটা আপনি যখন একজনকে ট্যাগিং করবেন, এখন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন মানুষ সবচেয়ে বেশি কী খাচ্ছে, উমুকে ভারতীয়, তার মানে তাকে বয়কট করো। দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমরা ভুলে গেছি যে তামিম ইকবাল উনি বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা একটা বড় সম্পদ। একটা পিক টাইমে উনি কিন্তু খেলা থেকে কিন্তু সরে আসছে অন্যকে জায়গা দেওয়ার জন্য, রাইট? তো এরকম একজন যে ডেডিকেটেড খেলার প্রতি, এবং যার হাত ধরে বাংলাদেশ অনেক দূর ক্রিকেটে আগাই গেছে, আমার চেয়ে রিয়াসত ভাই আরও ভালো জানবে, তাকে এই ধরনের ট্যাগ দেওয়াটা আনফর্চুনেট। আমি আমার অধিকারের ব্যাপারে কথা বলবোই, কিন্তু তার মানে এই না যে আপনি আমাকে বলবেন যে আমি ভারতীয় দালাল। এটা একদমই ঠিক না। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে যেহেতু খেলা কাভার করছেন, আমি জানতে চাইবো যে একটা মানে বাংলাদেশের একটা ছিল যে আমরা আমাদের মহাতারকাদের বা তারকা যারা আছে তাদের খুব একটা সেভাবে সম্মান দিতে পারি না। আমরা যদি বলি তামিম ইকবালের যেভাবে এখন
তাকে ভারতে চর বলা হচ্ছে, এরপর তিনি কবে গণভবনে গিয়েছিলেন সেই জিনিস স্ক্রিনশট চলে আসছে। আসলে কি আমরা এই দুর্নামটা ঠিক যে বাংলাদেশে আসলে তারকা যারা আছে বা আমাদের মহাতারকা তাদের সেই সম্মান আমরা দিতে মানে পারি না? বাংলাদেশে যে আমরা তারকা, মহাতারকা কিংবা ছোট তারকা কিংবা তারকা না হলেও যারা গ্রহ উপগ্রহ তাদেরকেও আমরা আসলে কোনো ধরনের সম্মান দিতে পারি না, এবং সম্মান দিতে যে পারি না, অসম্মানিত করি, সেটার সবচেয়ে বড় এক্সাম্পল তো মিস্টার নাজমুল আছেই। মানে আপনি জাস্ট বেশি দূর যাওয়া লাগবে না, যে গত মোটামুটি ধরেন 36 ঘন্টা আগে তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন, এবং এই ঘটনা ঘটানোর পর তাকে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অপসারণ করা হয় নাই। সম্মান দেওয়ার চেষ্টা আপনি তখনই করতে পারতেন, অথবা দিয়েছেন, দিতে পারেন, দেওয়ার ইন্টেনশন আপনার আছে, আপনি তখন এটা বলতে পারতেন যদি এরকম আপনি একটা অ্যাকশনে যেতে পারতেন। বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, এটা কি কোনো সাংবিধানিক সিস্টেমে হয়েছে নাকি? হয় না। অটোক্রেসির এগেনস্টে সাধারণ মানুষ, এবং কি চায় সাধারণ মানুষ, তারা কোন জায়গায় সমস্যা করেছে, সবকিছুর ব্লেন্ডিং এ আলটিমেটলি তাদেরকে চলে যেতে হয়েছে। ঠিক একইভাবে আপনার সাধারণ মানুষ, ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, ক্রিকেট ফ্যান্স, ওয়ার্ল্ড ক্রিকেট ফ্র্যাটার্নিটি, তারা সবাই দেখছে বাংলাদেশে কি হচ্ছে, বিপিএল এ কি হচ্ছে, তামিমকে কি বলা হচ্ছে, এটা কি বিশ্বের অন্য কেউ দেখে না? তামিম ইকবাল তো হচ্ছে আপনার পাড়ার ক্রিকেটার না, যে আপনি তাকে হচ্ছে ট্যাগিং দিয়ে দিলেন, তার খবরটা কেউ রাখছে না। তামিমেরও তো সার্কেল আছে, তামিমেরও তো পরিচিতির জায়গা আছে। সেই ঘটনাটা যখন ঘটানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতর থেকে, তখন আপনি কি করে বলেন, বা কোনো বলার কোনো স্পেস থাকে কিনা যে আমরা সম্মান দিতে পারি কি পারি না? ক্রিকেট বোর্ডের ভেতর থেকে, ক্রিকেট বোর্ডের বিতর্কিত ইলেকশনে নির্বাচিত পরিচালক তামিম সহ অন্য ক্রিকেটারদের ছোট করছে। ভাবতে পারেন আপনি এদের স্পর্ধা কোথায়? আচ্ছা, আমি যদি একটু অন্যভাবে বলি, নাজমুল সাহেব যেটা করেছেন, যদি অন্যভাবে বলি যে বাংলাদেশ ক্রিকেট দলের যে সাম্প্রতিক যে পারফরমেন্স, এটাতে তিনি হতাশ হয়ে হয়তো। কেন হতাশ হবেন? আপনি আমাকে বলেন। সাম্প্রতিক পারফরমেন্স উনি জানে না? বাংলাদেশ দল সবশেষ 6টা টি-20 সিরিজের মধ্যে 5টায় জিতেছে। বাংলাদেশ দল সর্বশেষ 5টা টি-20 সিরিজে যদি জেতে 6টার মধ্যে, আপকামিং ইভেন্টটাই তো টি-20 ওয়ার্ল্ড কাপ। ওনার হতাশা জায়গাটা কোথায়? ওনার ইনভেস্টমেন্ট কি, অবদান কি, কন্ট্রিবিউশন কি, কয়জন ক্রিকেটার তিনি তৈরি করেছেন? তিনি বলুন। অনেক অনেক সংগঠক আছে না যে বছরের পর বছর কাজ করেছেন ক্রিকেটের সাথে। বিএনপি কেন্দ্রিক সংগঠক বলা হয় মাহবুবা নামকে, আওয়ামী লীগ কেন্দ্রিক সংগঠক বলা হতো হচ্ছে জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলমকে। আপনারা সবাই চেনেন এদেরকে, তাই না? এদের তো কন্ট্রিবিউশন আছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ইভেন আপনারা যদি ওই যে আলোচনা করলেন যে হচ্ছে আলী আসগর লবির কথা যদি বলেন বিএনপির, আর মুস্তফা কামালের কথা যদি বলেন আওয়ামী লীগের, এদের তো কন্ট্রিবিউশন আছে ক্রিকেটে, যেটাই হোক সেটা। তো এই নাজমুলের কন্ট্রিবিউশনটা কোথায়, যে তার এত কষ্ট হইতেছে? আপনি বাপ হইলেন না, আপনি বাচ্চা বড় করলেন না, আপনি অসুখ হলে হাসপাতালে নিয়ে গেলেন না, ডাক্তারকে ভিজিট দিলেন না, আপনি চিল্লাইতেছেন যে বাচ্চাটা কি হইলো। এগুলো তো ধান্দাবাজি। আচ্ছা, আমি একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন কি এসে সময় এসে এই ঘটনার পর থেকে যে বোর্ডগুলোর যে পরিচালক কারা হবেন, এটি নতুন করে ভাবার কি কোনো সময় এসছে কিনা আপনার কাছে মনে হয়? দেখেন, যেহেতু রাজনৈতিক বিবেচনা অনেকে আসে না। দেখেন, আমরা এখন বর্তমানে একটা মধ্যবর্তী সময় পার করছি, রাইট? তো আমাদের ইন্টারিম যে গভর্নমেন্ট আছে, এটার মেয়াদ 1 মাস, আর 1 মাস ইলেকশনের পরে যে বা যারাই ক্ষমতায় আসুক, যে রাজনৈতিক দল আছে, তারা আমি মনে করি, পার্সোনালি আমি মনে করি, তারা এই সকল ব্যাপারগুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, এবং সেখানে যদি কিছু রদবদলের দরকার হয় তাহলে সেটা করাটা অবশ্যই বাঞ্ছনীয়। সেটা একটা এথিক্যাল পর্যায় থেকে, রাইট? ভাই যেটা বলছে যে একটা কমিটি করলেই যে আমি একটা ধরে নিয়ে এসে একজনকে কমিটিতে বসাই দিলাম যার কোনো অবদান নাই, আমি একমত। এবং যিনি বেফাস মন্তব্য করবেন, সেটা আসলে দেখেন, আমাদের যে উনি যে মন্তব্য করেছেন, আমি ESPN এর যে ফেসবুক পেজ আছে, আমি সেটা একটা কথা বলি, আমি সেখানে পড়লাম, এটা কিন্তু ওখানে আসছে একদমই। এবং ESPN ক্রিকেট কিন্তু পুরো বিশ্ব ফলো করতেছে। তার মানে দেখেন, ওরা দেখেন আমার সামনে তো বলবে না, কিন্তু পিছনে গেলে কিন্তু ঠিকই হাসবে যে তোমরা এমন, তোমাদের নিজেদের মধ্যে ইউনিটি নাই, তোমরা আইসিসির সাথে লাগতে আসছো। কোন দেশে শুনেছেন যে কোন বোর্ড ডিরেক্টর একজন ক্রিকেটার বা একাধিক ক্রিকেটার অথবা ক্রিকেটারদের সম্পর্কে ফাউল কথা বলার জন্য তারা স্ট্রাইকে গেছে? বাংলাদেশে এই এক্সাম্পলটা সেট হয়েছে, ক্রিয়েট হয়েছে, এবং সেটা বিসিবির ভেতর থেকে হয়েছে। এবং যখন হওয়া উচিত বাংলা সবাই এক হয়ে যাবে। আজকে আসিফ নজরুল স্যার তো তাই বলেছে যে আজকে আমরা ক্রিকেটকে কেন্দ্র করে ডিগনিটির জায়গায় যখন সবাই এক হয়েছি, তখন একজন দায়িত্বশীল ব্যক্তি যে ফাউল কথা বলেছে, উনি ফাউল বলেন নাই, ভদ্র ভাষায় বলেছেন, ইম্যাচিউর কথা বলেছে। এটা খুবই দুঃখজনক। উনি যে কথাটা বলেছে খুবই পারফেক্ট কথা বলেছেন। উনি তো এটা বলছে যে আমরা শুধুমাত্র একজন মুস্তাফিজের পিছনে আমরা পুরো দেশ ঐক্যবদ্ধ। এক্স্যাক্টলি, রাইট? তো আমাদের এখানে একজন মুস্তাফিজের যখন দেশ ঐক্যবদ্ধ, আপনি পুরো ক্রিকেটার সমাজকে আপনি হিউমিলেট করছেন আপনার কথার মাধ্যমে। ভাই দেখেন, আমি পারফরমেন্স করছি বিধায়, ভাই যেটা বললো যে
আমাদেরকে স্পন্সর আসছে, আমি পারফরমেন্স করছি বিধায় টেস্ট ক্রিকেটে আমরা আসছি, আমরা পারফরমেন্স করছি বিধায় আমাদেরকে আইসিসি এই টুর্নামেন্ট শুরুর আগে মনে হয় 5 মিলিয়ন এরকম একটা হিসাব নিকাশ থাকে, মিলিয়ন একটা ইয়ে দিয়েছিল প্রতি বছর বছর যে টাকাটা বরাদ্দ হয়, সেটা কিন্তু বোর্ড অফ ডিরেক্টরসদের পারফরমেন্সের চেয়ে কিন্তু যারা মাঠে খেলাধুলা করে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু টাকাগুলো আসে, রাইট? তো এছাড়া আপনি আমাকে দেখান তো বাংলাদেশের কোন ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিসিবি কয় টাকা ইনকাম করে? ভাই আপনি বলেন, কোন ক্রিকেট না টুর্নামেন্ট থেকে না বিসিবি কয় টাকা ইনকাম করে বলেন? বাংলাদেশের যেই ক্রিকেট টুর্নামেন্টগুলো থেকে ইনকাম হয় সেই ক্রিকেট টুর্নামেন্টগুলো থেকে ইনকামই হয় ক্রিকেটাররা খেলে দেখে। খেলে দেখে আপনি যদি না খেলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ধরেন প্রতিদিন বোর্ডে গেল, সুন্দর করে বসে থাকলো, মিটিং করলো, সিটিং করলো, ছবি তুললো, ফেসবুকে দিল, এটাতে কি স্পন্সর আসবে? এখানে আমার মানে এই ঘটনা যখন ঘটছে, তিনি যখন একটা বক্তব্য দিলেন, তারপর ক্রিকেটারদের যে রিয়াকশন, সবকিছু মিলে বিসিবি কি আগে বুঝতে পারেনি যে এত এই ধরনের একটা বড় ধরনের সংকট তৈরি হয়ে যাবে, নাকি তারা আসলে এই ধরনের সংকট মোকাবেলাই আসলে খুব একটা না খুব একটা না, বিসিবি এই সংকট মোকাবেলা করতে চায় ঠিকই, কিন্তু সেটা হচ্ছে এন্ড অফ দ্য ডে ক্রিকেটারদের দাবি মেনে করতে চায় না। আচ্ছা, যদি সেটা চাইতো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো এখনো তো সাবেক ক্যাপ্টেনরা রয়েছেন, 3 জন সাবেক ক্যাপ্টেন রয়েছেন, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল নিজে প্রেসিডেন্ট, আব্দুর রাজাকের মতো লেজেন্ডারি সাবেক ক্রিকেটার রয়েছেন, রাইট? সো এই ক্রিকেটাররা যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর, তাদের যদি ন্যূনতম ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং নিজেদের প্রতি মান সম্মানের ব্যাপারে সচেতনতা থাকতো, এই ব্যাপারটা কোনোভাবেই তো ভাই মানার কথা না। আচ্ছা, আপনি সাংবাদিক, আরেকজন সাংবাদিক সে যদি অপরিচিত হয় ভাই, তাকে যদি অতর্কিত আক্রমণ করা হয়, আপনি এটা কোনোভাবে একসেপ্ট করবেন না, কোনোভাবেই না। কিন্তু রিয়াসত ভাই এখানে একটু কথা হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের যে বিসিবির যে সভাপতি আছেন বুলবুল ভাই, উনি তো নিজেও একজন ক্রিকেটার ছিলেন। এক্স্যাক্টলি। তো উনি কি নিজে কি অন্য ক্রিকেটারের পেনটা বুঝেননি? এটা ওই কথাটা বলা মানে আলটিমেটলি কিন্তু ইয়ে করে ভাই, ক্রিকেটারদের সাথে তার এত দূরত্ব আমার কাছে মনে হয় যে নাজমুলদের সাথে সখ্যতার কারণেই, মানে থাকে না একটা যে আসলে ভালোবাসাটা ওইদিকে বেশি, বড় ভাই হিসেবে তিনি এই সমস্যার সমাধান, তিনি তো কোনো যোগাযোগই করেন নাই। আজকে অফিসিয়াল প্রেস কনফারেন্সে যখন মোহাম্মদ মিঠুন এই কথাটা বললেন যে আমাদের সাথে কোনো যোগাযোগ হয় নাই, এখন ওনার তো মোবাইল ফোনটা আমরা কোনো জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অফ করে দেইনি যে তার সাথে যেন কেউ যোগাযোগ করতে না পারে, অথবা এমন কোনো অবস্থা হয় নাই যে আসলে বাংলাদেশের বাইরে ওই যে থাকে না গুম হয়েছে অনেকে নাকি বিভিন্ন জায়গায়, যে মিঠুনকে গুম করে নিয়ে গেছে, বুলবুল ভাই চেষ্টা করতেছে, পারতেছে না, অথবা ইন্টারনেট বন্ধ হয়ে যায়নি, যে বাংলাদেশের সময় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, সেটাও তো হয় নাই। মানে উনি কি ফোন করলে আজকের যোগাযোগটা দেখে মনে হয়েছে, আজকের ঘটনা দেখে মনে হয়েছে যে ইরানে বিক্ষোভ করতেছে না, হ্যাঁ, সাধারণ মানুষ, আর ওখানকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ট্রাম্প হচ্ছে আবার মাস্কের সাথে যোগাযোগ করতেছে ওখানে স্টারলিং লাগানো যায় কিনা, যে সাধারণ মানুষ যেন যোগাযোগ করতে পারে। আজকের ঘটনা দেখে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইরানে পরিণত হয়েছে, ক্রিকেটাররা বিক্ষোভ করতেছে, কিন্তু যে করেই হোক বুলবুল ভাই তাদের সাথে যোগাযোগ করবেন। সময় একদম হাতে কম, আমি 1.5 মিনিটের মধ্যে একটু আপনি একটা মন্তব্য জানতে চাইব। এই যে ঘটনা পিএল নিয়ে বাংলাদেশে এখন যেটাই হচ্ছে, বা ক্রিকেটারদের সাথে বিসিবি যে ঘটনাটা ঘটছে, এটি আইসিসিতে বা বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটের অবস্থানটা দুর্বল করে দিল কিনা? ডেফিনেটলি দুর্বল করে দিল, এবং আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একদিক থেকে স্ট্রং অবস্থান নিয়ে যখন চিন্তিত ছিল যে বাংলাদেশের খেলাগুলো ট্রান্সফার করতে হবে, শিফট করতে হবে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কায়, যখন তারা এটা নিয়ে তারা ভার্চুয়াল মিটিং করছে, একই সময়ে বাংলাদেশের যেই ক্রিকেট বোর্ডের ব্যাপারে, ক্রিকেট বোর্ডের স্টান্সের কারণে এটা তারা টেন্স ছিল, সেই ক্রিকেট বোর্ডের উপরে অনাস্থা জ্ঞাপন করছে বাংলাদেশের সকল শ্রেণীর ক্রিকেটাররা, সকল ফরম্যাটে ক্যাপ্টেনরা। এটা আইসিসির কাছে বাংলাদেশকে বেইজ্জত করেছে। রাইট, আপনার মন্তব্য জানতে চাইব। না আমি অবশ্যই, এবং এর মধ্যে কোনো রাজনীতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? না এর মধ্যে রাজনীতি, আমরা তো পুরো দেশ এই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু ঐক্যবদ্ধ, মানে এই ঐক্যবদ্ধ অবস্থাটা পরিবর্তনের ব্যাপারে আপনি কোনো পলিটিক্স দেখতে পাচ্ছেন? না, আমি এই ক্ষেত্রে কোনো পলিটিক্স দেখতে পাচ্ছি না, বাট আমাদের এই সকল মন্তব্য করার আগে আমাদের আসলে একটু ভেবেচিন্তে মন্তব্য করা উচিত। তা ভাই যেটা বললো যে আইসিসি যে স্ট্যান্ড নিতে যাচ্ছিল, সেক্ষেত্রে আমাদের যে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আমাদের যখন ক্রিকেটাররা যখন অনাস্থা জ্ঞাপন করছে, তখন কিন্তু এই ক্রিকেট বোর্ডের কিন্তু লেজিটিমেসি বা বৈধতা বা সিদ্ধান্ত বা কথা বলার ইয়েটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। আমরা শেষ করবো, আপনাদের দুজনকে ধন্যবাদ। আশা করবো যে দ্রুত এই সমস্যার সমাধান এবং ক্রিকেট দ্রুত মাঠে ফিরে গেছে। আপনাদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে, আগামী পর্ব আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সময় থাকবেন।